মাশুল নির্ধারিত হয়নি, মাশুল নির্ধারণের জন্য সেল করা হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। মাথায় রাখবেন যে আমরাও ভারতের উপর দিয়ে যাব, সেখানেও মাশুল নির্ধারিত হবে। কাজেই এগুলো কিন্তু একটা অ্যাকসেপ্টেবল কম্পিটিটিভ প্রাইসিংয়ে পৃথিবীতে অনেক উদাহরণ আছে, তার ভিত্তিতে আমরা এগুলো করব। এক। দুই হচ্ছে এর আগে যে ট্রান্সশিপমেন্টের যে বিষয়গুলি ছিল, ট্রানজিট না, আমাদের কতগুলো বন্দর ভারতের বিভিন্ন ফ্যাসিলিটি ব্যবহার করে, আমরা চাই এগুলো আরও ব্যবহার করুক, তাহলে আমাদের বন্দর লাভজনক হবে, তারা তো ট্যাক্স দিবে, তারা বন্দর চার্জ দিবে, আমাদের এখানে ইকোনমিকে আরও বেশি কন্ট্রিবিউট করবে। যতগুলো বন্দর আমাদের আছে এবং হচ্ছে নতুন বন্দর, আপনারা কি চান না যে বাংলাদেশের বিমানবন্দর থেকে শুরু করে নৌবন্দরগুলি আরও কাস্টমার বাড়ুক, ক্লায়েন্ট আসুক? তো সেটা তো আমরা চাই। এই যে পিছিয়ে পড়া চিন্তা ভাবনাগুলো, এগুলো থেকে বেরোতে হবে। আজকে এই পিছিয়ে পড়া চিন্তা ভাবনা থেকে ব্রেক্সিট করার পরে ব্রিটেনের কি অবস্থা হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন। এই যে মালধাতা আমলে যে চিন্তা, এই যে পাকিস্তানপন্থী একটা ধারণা, ওই চশমা পরে দেখা, পিছিয়ে থাকা চিন্তা, এগুলো থেকে বের হয়ে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে অন্যান্য দেশেরও লাভ আছে, ভারতের লাভ আছে, নেপালের, ভুটানের লাভ আছে, তো তাদের লাভ আছে, এই জন্য আমাদের এইগুলো করা যাবে না? আমাদেরও তো লাভ আছে, সবার লাভ আছে বলে তো এই চুক্তি হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা জায়গায় আছে, সেখানে কানেক্টিভিটির একটা হাব হতে পারে বাংলাদেশ। এটা আমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদটা কেমন জানেন? ধরেন মিডল ইস্টে যে মাটির নিচে তেল আছে, এটার মতন। এই তেলটা যদি মাটির নিচ থেকে আপনি না উঠান, প্যাকেজ করে রিফাইন করে না বিক্রি করেন, তাহলে কিন্তু এটার কোনো মূল্য নাই, আছে? একইভাবে আমার যে জিওগ্রাফিক্যাল লোকেশনাল অ্যাডভান্টেজ, এটাকে যদি আমি প্যাকেজ করে বিক্রি করতে না পারি, তাহলে এর ভ্যালু তো আমি নিতে পারবো না। এটা তো আমার আছে, কিন্তু আমি ভ্যালুটা এক্সট্র্যাক্ট করতে পারছি না। তো এটা প্যাকেজ করে আমি বিক্রি কার কাছে করব? যার এর চাহিদা আছে তার কাছে তো করব, যে এর কাস্টমার তার কাছে করব। এখন আপনি ইউরোপ থেকে নরওয়ে তো এটা কিনবে না, কারণ ওর তো দরকার নাই। কিনবে কে? নেপাল, ভুটান, ভারত, যাদের চাহিদা আছে তাদেরকেই তো বেচতে হবে। এখন আমি আমার এই যে মূল্যবান সম্পদ, আমার যে কানেক্টিভিটি হাব হওয়ার যে পোটেনশিয়াল, এটাকে আমি প্যাকেজ করে এই কাস্টমার কাছে বিক্রি করব, নাকি আমি ওই যে পিছনের যে চিন্তা ভাবনা মালধাত্তা আমলের, এই চিন্তা থেকে না কিছু দিব না, কিছু করব না, কানেক্টেড হব না, এভাবে পিছিয়ে থাকবো? এই সিদ্ধান্ত আগামী দিনে নতুন প্রজন্মকে নিতে হবে। এবং আমি বারেবার বলেছি যে সত্য কথাগুলো বলুন, সত্যের ভিত্তিতে রাজনীতি করা দরকার। বিএনপির তো সকল রাজনীতি মিথ্যা এবং অপপ্রচারের উপর ভিত্তি করে। সত্যগুলি সব কিছু চলে আসলে তাদের রাজনীতি তো টিকে থাকবে না। এই নিটিগ্রিটিসগুলো আরও ডিটেলে যে এখনও ওইভাবে সিদ্ধান্ত হয়নি, এটা তো সমঝোতা স্মারক। আরেকটি বিষয় বলি, এই যে অনেকে বলে ফেলছেন যেটা চুক্তি, চুক্তি কিন্তু না, এটাও কিন্তু একটা অসত্য কথা। এটা কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা এখন আরও ডিটেলে যে আলাপ আলোচনার ভিত্তিতে তারপর এগুলো নির্ধারিত হবে। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, যে প্রধানমন্ত্রী ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারেন তার গ্রিড ব্যবহার করে, যে প্রধানমন্ত্রী ভারতকে রাজি করাতে পারেন নেপাল থেকে ভারতের ভিতর দিয়ে তার পণ্যবাহী ট্রাক এসে আমার বন্দর ব্যবহার করার জন্য, যে প্রধানমন্ত্রী ত্রিপুরা থেকে পাল্টানা প্রজেক্ট থেকে তার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের মানুষের জন্য আনতে পারেন, সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সকল কিছু করবেন। যে প্রধানমন্ত্রী ভারতের সাথে থার্ড পার্টিতে যে সমুদ্র সীমা জয় করে এমন চায়না থেকে সাবমেরিনের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, উনি বঙ্গবন্ধু কন্যা। যারা দেশ স্বাধীন করে তারা দেশের সুরক্ষায় সবার আগে থাকে, অগ্রগামী থাকে। যারা দেশ বিরোধী এবং রাজাকারদের সাথে গাঁটছড়া বেঁধে রাজনীতি করে, তারা বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে না। এই জিনিসগুলো ধীরে ধীরে সব পরিষ্কার হবে এবং আপনাদেরকে সব কিছু আমরা জানিয়ে দিব। যখন যা কিছু হবে আমরা এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে স্বচ্ছ থাকব, কারণ এই প্রক্রিয়াটি হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের, আর এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। কাজে জনগণকে আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বিষয় আমরা জানিয়ে দেব। এই যে স্টেটমেন্টটা যে বাংলাদেশ আদায় করতে পারে না, এটা তো একটা ফলস স্টেটমেন্ট। আপনি তো অনেক কিছু বলে দিতে পারেন, কিন্তু এটা প্রমাণটা কি? তারা একটা তথ্য উপাত্ত এভিডেন্স দিয়ে বলুক এইখানে বাংলাদেশ পারেনি। আমি তো আপনাকে স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য দিলাম, সব কিছু তো আমরা আদায় করে এনেছি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যে করলাম, এখানে 10,500 একর জমি বাংলাদেশের ভূমিতে যুক্ত হলো। 47 সাল থেকে পাকিস্তানি পুরো আমলে এটা সমাধান করতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেউ সমাধান করতে পারে নাই। শুধু বঙ্গবন্ধুর সময় উদ্যোগ নেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুকে তো এরা হত্যা করলো, তাহলে এটা হয়তো তখন সমাধান হয়ে যেত। তারপরে তো পুরো সময় কেউ পারে নাই। শেখ হাসিনার আমলে কিভাবে সমাধান হয়েছে জানেন? ভারতের সংবিধান পরিবর্তন করতে হয়েছে এই চুক্তি করার জন্য, এবং সংবিধান পরিবর্তন করার জন্য ভারতের যে পার্লামেন্টে কোনো বিরোধিতা হয়নি। বিজেপি, কংগ্রেস সবাই মিলে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার কূটনৈতিক পারদর্শিতা কোন পর্যায়ে,
যে 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 চুক্তি কেউ করতে পারে নাই, শেখ হাসিনার আমলে সেই চুক্তি হয়েছে এবং ভারতে শুধু সরকার না, বিরোধী দল সহ সবাই এক জায়গায় উনি দাঁড় করিয়ে সেই চুক্তি করিয়েছেন এবং এই চুক্তির ফলে বাংলাদেশে 10,500 একর জমি এখানে যুক্ত করেছেন, বাংলাদেশকে লাভবান করেছেন। তো এই তথ্যগুলি না জেনে ধরেন ঢালাও কথা, বায়বীয় কথা বললে এটা তো কোনো ভ্যালু নাই। আপনারা তাদেরকে ধরবেন যে এই যে স্টেটমেন্ট দিলেন পারে নাই, কোথায় পারে নাই বলেন, এই প্রশ্নটা করতে হবে। এই যে ধরেন একটা স্টেটমেন্ট, একটা আমি দেখলাম অনলাইনে একটা গণমাধ্যমে বলছে বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন এক প্রান্ত থেকে এক প্রান্ত যাবে। তাহলে সমঝোতা স্মারকে তো এটাও আছে যে বাংলাদেশের ট্রেনও তো ভারতের বুক চিরে নেপালে যাবে। তো এটাও তো হেডলাইন হতে পারতো যে বাংলাদেশের ট্রেন ভারতের বুক চিরে নেপাল ভুটানে যাবে। তো এটা করলেন না কেন? আপনি কেন এটা বললেন না যে ভারত তো বাংলাদেশ থেকে কোনো বিদ্যুৎ পেল না, বাংলাদেশ তো ঠিকই ভারতের বুক চিরে আকাশ বাতাস চিরে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে চলে আসলো? এটা হেডলাইন করলেন না কেন? এগুলো হয় কি, একটা ন্যারেটিভ, কিছু মিথ্যা বলে বলে একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করা হয়। তখন অনেক বিশেষজ্ঞদেরও দেখেছি ভিতরে না ঢুকে ওই ন্যারেটিভের মধ্যেই ঢালাও কথা বলতে থাকে। আরেকটা জিনিস বলে, কি বলে জানেন, অনেক বিশেষজ্ঞ দেখেছে না আমাদের কিন্তু এইটা ওভাবে করতে হবে, অথচ ওই কাজ কিন্তু সরকার করে ফেলেছে, উনি খোঁজও নেন নাই। ঠিক আছে না, আন্দাজের উপরে কথা, সব মানে আন্দাজ করে করে ধারণা প্রসূত। আমাদের কিন্তু এটা এভাবে না করে ওভাবে করতে হবে। তো করেছে কিনা আগে খোঁজ নেন, কারণ আপনারা হয়তো অনেক বিশেষজ্ঞরা চলে যান, একটা প্রশ্ন করে ফেলেন, ওনারও এখন মান সম্মান রাখার জন্য একটা উত্তর দিতে হয়, হয়তো উনি ওখানে স্টাডি করেন নাই। কারণ এটা কি, আমরা সবাই তো সব কিছু নিয়ে সব কিছু সবসময় জানি না, একটু স্টাডি করে ভিতর ঢুকে জেনে বলতে হয়। তো যে কারণে আমি একটু সময়ও নিলাম এই যে এইটা নিয়েও যে প্রেস কনফারেন্স করার আগে একটু জেনে বুঝে, কারণ আমি নিশ্চিত করতে যে আমার একটি বক্তব্য যেন মানে ভুল না হয়, মিথ্যা না হয়, এটা আমি নিশ্চিত করতে চাই। এই জন্য একটু সময় নিতে চাই, সতর্ক থাকি। পানিটা কেন লাগে? ভরা মৌসুমে তো লাগে না, তখন তো বন্যাই হয়ে যায়। লিন সিজনে পানিটা এত কমে আসে প্রাকৃতিকভাবে, সেই কম পানিটা যদি বাঁধ থাকে, বাঁধটা তার ক্যাপাসিটি অনুযায়ী ডাইভার্ট করে। তখন আমরা বলি যে না, বাঁধের যতই ক্যাপাসিটি থাক পুরোটা ডাইভার্ট করতে যেতে না পারে, আমাদের 50% দিতে হবে। এটাই তো, ধরেন আপনাদের ফারাক্কার কথা বলি, চুক্তিটা কি আসলে, এটা শুনলে অবাক হবে। ধরেন 11 থেকে 13 লক্ষ কিউসেক পানি ভরা মৌসুমে পার হয়, তখন কিন্তু ফারাক্কার কোনো ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্টটা কখন? লিন সিজনে, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই সময় যখন পানিটা ফারাক্কা পয়েন্টে 70-75 হাজার কিউসেকে নেমে আসে, তখন ফারাক্কার টোটাল ক্যাপাসিটি কত জানেন ডাইভার্ট করার? 40,000 কিউসেক। সো ফারাক্কা বাঁধটা 40,000 কিউসেক পানি ডাইভার্ট করে ফেলতো। তো 70,000-এ নেমে আসলে আমি পেতাম তখন 30,000। তো চুক্তিটা হচ্ছে যে 70,000 যখন নেমে আসবে, তোমার 40,000 কিউসেক ডাইভার্ট করার ক্যাপাসিটি থাকলেও তুমি 40 পারবা না, তুমি 50% নিবে, অর্থাৎ তুমি 35 নিবে, আমাকে 35 দিতে হবে। তো ওই 5,000 কিউসেক হচ্ছে চুক্তি। এটা তো অনেকে বোঝে না। এখন বিএনপির নেতাদের দেখবেন যে বলবে, খালি চোখে দেখে বলবে যে পানি তো নাই, পানি তো পেলাম না। তো 5,000 কিউসেক যদি এক্সট্রা অ্যাড হয় তাহলে পানি আপনি খালি চোখে বুঝবেন কি করে? এইটার জন্য এই যে জয়েন্ট রিভার কমিশন প্রত্যেকদিন পানি মাপে, সেইখানে দেখলে বুঝবেন যে চুক্তির কার্যকারিতা আছে কিনা। এখন এটা আমি এই কারণে বললাম, দিন শেষে লিন সিজনে আমার পানি লাগবে খাদ্য উৎপাদনের জন্য। আমাদের দেশে 170 মিলিয়ন পিপল, ভারতে অনেক জনসংখ্যা, তো খাদ্য উৎপাদন করতে হবে। তো এখন যেটা দরকার, এই ওয়াটার ডিস্ট্রিবিউশন এখন ওল্ড কনসেপ্ট হয়ে গেছে, এখন ওয়াটার ম্যানেজমেন্টে যেটা আমরা গেছি অলরেডি। 54টা অভিন্ন নদী, অর্থাৎ আমাকে নিশ্চিত করতে হবে ভরা মৌসুমে যে পানিটা বন্যা তৈরি করে সেটা আমি কিভাবে ধরে রাখতে পারি, লিন সিজনে আমি ওয়াটার অগমেন্টেশন কীভাবে যেতে পারি, যাতে আমার কৃষিকাজে এই পানিটা ব্যবহার করে আমি খাদ্য উৎপাদনটা রাখতে পারি। এইটাই আমার মূল কনসেপ্টটা, যে কারণে এখন ইনফ্রাস্ট্রাকচার বানানোর কথা বলা হচ্ছে। এখন এই যে এই পানির যে আপনার 5,000 10,000 কিউসেক ডিস্ট্রিবিউট করে আপনার মূল সমস্যার সমাধান হবে না, যে কারণে আমাদের এই এন্ডে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেইটা, এবং একই সাথে ভারতের সাথে 54টা অভিন্ন নদীর পুরো নদীগুলো নিয়ে ক্যাচমেন্ট বেস বা বেসিন ওয়াইড আপনার একটা ওভারঅল ম্যানেজমেন্টে আমাদের যাওয়া, সেইখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। সেটার ব্যবস্থা হিসেবে তো আজকে বসলাম, সে সঠিক তথ্যগুলো তুলে ধরলাম। সবাইকে অনুরোধ করব এই সমঝোতা স্মারক বা রেল কানেক্টিভিটি নিয়ে সবগুলি পয়েন্ট একটু পড়ে দেখার জন্য। এখানে পড়লেই পরিষ্কার হয়ে যাবে যারা বলছে যে নিরাপত্তা ঝুঁকি আছে তারা যে মিথ্যা কথা বলছে, কারণ এখানে বলা আছে এখানে কোনো সামরিক মেটেরিয়াল নেওয়া যাবে না, প্লাস বাংলাদেশে আইনের অধীনে যাবে, বাংলাদেশের বর্ডারে ঢুকলে একইভাবে ইন্ডিয়ার বর্ডারে ঢুকলে একই হবে। এবং এটা পড়লেই বোঝা যাবে যারা একপেশাভাবে বলছে বাংলাদেশে বুক চিরে ভারতে ট্রেন যাবে, তাদেরকে এটাও জানতে হবে যে আমরাও তাদের ভিতর দিয়ে যাব। তো এটা একপেশে না, আমরা এখানে পোটেনশিয়াল নিয়ে কাজ করছি। এই মুহূর্তে কি আছে সেটা চ্যালেঞ্জিং, বাট পোটেনশিয়াল কি আছে, কত বড় জায়গা ধরতে পারি যেখানে মানুষকে বেনিফিট করা যায়। ইস্যুটা হচ্ছে টু বেনিফিট দ্য পিপল অফ বোথ দ্য কান্ট্রিজ।
নট দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল পার্টি। তো এইখানে চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা ওভারকাম করে যত সম্ভাবনা আছে এটাকে ধরার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেটা আমরা করব। জাস্ট বিকজ এই মুহূর্তে চ্যালেঞ্জ আছে বলে পোটেনশিয়াল আমরা ক্যাপচার করব না সেটা না। যখন চুক্তি হবে, সমঝোতা স্মারক হবে, তখন কি হয় দেখেন, এখন যদি এই বাংলাদেশের রাস্তাঘাটে ডিমান্ডও ক্রিয়েট হবে, কিন্তু কেন, এটা তো এখন আয় রোজগারের আরও পোটেনশিয়াল বাড়ছে। আপনি কিন্তু বিদেশ থেকেও আরও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন এটা ইম্প্রুভমেন্টের জন্য। যখন ইম্প্রুভমেন্টটা হবে, আমার ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেমও আরও ইম্প্রুভ করবে। এখানে হয়তো 10% ব্যবহার করবে নেপাল, ভুটান, ভারত, বাকি 90% তো আমার নিজের দেশের এই পরিবহনই ব্যবহার করবে। তো এটা একটু মানে ফিউচারিস্টিক চিন্তা করা দরকার, একটু পলিসি মেকিং। এটা কিন্তু আপনার অনেক জানাশোনা এবং পড়াশোনার বিষয়, এটা কিন্তু যে মেঠো বক্তৃতার বিষয় না। যারা অপপ্রচারকারী তারা কিন্তু একবারে শুরুতেই ঝাঁপায় পড়ে, কারণ মিথ্যা দিয়ে তো শুরু করলে আপনার মিথ্যা তো বানাতে হয়, বানিয়ে আপনি ছেড়ে দেন, ওইটার জন্য তো সময় দরকার নাই। কিন্তু আমরা যারা সত্য কথা বলি আমাদের একটু অপেক্ষা করতে হয়, সমঝোতা স্মারকটা আসে, পরে পড়ি, দেখি, ঘেটে বুঝে নিশ্চিত করি যে সঠিক তথ্যগুলো। এই জন্য আমাদের ধরেন 3 থেকে 4 দিন সময় লাগে। কিন্তু মিথ্যাবাদীদের তো অপেক্ষার দরকার নেই, ও তো বানায়, ও তো ম্যানুফ্যাকচার করে, ও তো সাথে সাথে নেমে যায়। সমঝোতা স্মারক আমি এর আগে দেখেছি, মিটিং চলছে 2 নেতার, সমঝোতা স্মারক লিখিতভাবে বেরো হয়নি, এর মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানুফ্যাকচার করে ছাড়া শুরু করেছে কি আলাপ হয়েছে কি হয়নি। তো এর সাথে আপনি সময়ের প্রতিযোগিতায় পারবেন না। মিথ্যার সাথে সত্যের জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সত্যটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব। এই যে আজকে যে আমি সমঝোতা স্মারক থেকে সব কিছু পড়ে বললাম, বিশেষ করে রেল কানেক্টিভিটি এবং বাকিগুলো, এটা তো পাবলিক করাই হয়ে গেল, এটা তো পাবলিকই আছে, আমি তো বলে দিলাম এক। আর এটা পাবলিক ডকুমেন্ট, পাবলিক প্রপার্টি, এটা পাবলিক না করার কিছু নাই। কিছু কিছু জিও পলিটিক্যাল রিজনে কিছু বিষয় অনেক সময় গোপন রাখতে হয়, সেটা সকল দেশই রাখে, এটাও পাবলিক ইন্টারেস্টেই রাখে, সেটা আলাদা। বাট এগুলো তো পাবলিক ডকুমেন্ট, এটা অবশ্যই ওপেন থাকবে। আর সমীক্ষার যে বিষয়, এটা অনগোয়িং প্রসেস, এগুলো চলছে, এটা চলতে থাকবে। এবং দুঃখিত, এবং আগামী দিনে আরও যত সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে সমীক্ষা চলতে থাকবে। আমরা চাই রিজিওনাল কানেক্টিভিটি, আঞ্চলিক যোগাযোগ আরও বাড়িয়ে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং মানুষের জন্য আরও বেনিফিটটা নিয়ে আসতে পারি। দুইটি দেশের মধ্যে বায়োল্যাটারাল রিলেশনশিপ এবং ওয়াটার ডিস্ট্রিবিউশনের ইস্যুগুলো নিয়ে এটা ডিল করবে ঢাকা এবং দিল্লি, একবারে প্লেন অ্যান্ড সিম্পল। এটাই আমাদের পজিশন। ইন্টারনাল ম্যাটার তাদের কি এটা তারা বুঝবে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের হেডেও না। আমরা আমাদের ন্যায্য যে দাবি সেটা আমরা নেগোশিয়েট করতে থাকবো, এটা আমরা এই দাবি আমাদের জানাতে থাকবো, এটা আমরা নিয়ে ছাড়বো, অতীতেও নিয়েছি, সামনেও আমরা নিব। এবং সময়ের সাথে সাথে আমরা আরও আধুনিক চিন্তা করে প্রযুক্তি এনে দরকার হলে অনেক কিছু ধরেন অবসলিট হয়ে যায়, এমন কিছু আমরা করতে চাই যেটা অনেক প্রয়োজনকে ইররেলেভেন্ট করে দেবো। আমরা নিজেরাই যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, আমাদের ডিপেন্ডই করতে হবে না কে পানি দিল কে পানি দিল না, আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে দাঁড়াবো, আমরা সেদিকেও যেতে চাই, সেটাই হচ্ছে আমাদের চিন্তা।